Assalamu alaikum wa rahmatullah. Hello, my dear all friends and students. I am again here with another lesson today. And this is a course that will help you learn how to speak English properly, confidently from the comfort of your home. আপনি ঘরে বসেই একটি ভাষা শেখার জার্নিতে আছেন। আর ঘরে বসে ইংলিশ স্পিকিং শেখার এই জার্নি, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। মাত্র 17টা লেসন দ্বারা গঠিত। এই জার্নিটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, যদি সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি আমি যেভাবে চাই ওইভাবে কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনি হবেন একজন ইংলিশ কনফিডেন্ট স্পিকার। বরাবরের মতো আবারও বলে রাখি, লেসনের পিডিএফ অ্যান্ড মেটেরিয়ালস ওই লেসনের কমেন্ট বক্সে দেওয়া থাকে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে প্রচুর প্র্যাকটিস করবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, যেহেতু এটা আমাদের লাইভ ক্লাস নয়, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের নাম হচ্ছে লেজি আইএলটিএস। আর যদি আপনি একজন আইএলস ক্যান্ডিডেট হন, তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে একদম আইএলটিএস কমপ্লিট করার শেষ জার্নি পর্যন্ত পৌঁছানোর ট্রাই করব ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। লেসন নাম্বার 5, ইংলিশ স্পিকিং কোর্স বেসিক অ্যাডভান্স। লেসন নাম্বার 5 পার্ট 1। আমাদের তো 4টা লেসন যারা কমপ্লিট করেছেন তারা অলরেডি তো জানেন যে আলোচনা চলছিল ধারাবাহিকভাবে টেন্স নিয়ে। অলরেডি ইনডেফিনিট টেন্স কমপ্লিট করেছি, আর আজকে হবে কন্টিনিউয়াস টেন্স। আমি যেভাবে টেন্স শেখাচ্ছি হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বা আপনার গ্রামারের যে বই এটার সাথে একটু হলেও বেমিল থাকতে পারে। সো আমি প্রথমেই বলে রাখি, এটা যেহেতু গ্রামারের কোনো ক্লাস না, সো আমি 100% গ্রামারের দিকে ফোকাস দিব না। আমি জাস্ট আপনাকে বোঝানোর ট্রাই করে টেন্স মানে বিষয়টা কি, কিভাবে এটা কাজ করে, এতটুকু বুঝিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ইনডেফিনিট যারা অলরেডি ক্লাস নাম্বার 4 করেছেন, তারা যদি ইনডেফিনিট না বুঝে থাকেন, কোনো সন্দেহ থাকে, তাহলে আবার বোঝার ট্রাই করুন। একদম টেন্স বিষয়টা কি চায় টেন্স মূলত আমাদের কাছ থেকে, এই অধ্যায়ে আমরা কি শিখতে পারি, কি শিখলে এই অধ্যায়ের একটা পূর্ণতা পাবো, এটাকে বোঝার ট্রাই করুন। আমি বলেছিলাম যে আমরা যে কথাবার্তা বলি টেন্সের বাহিরে হয় না। তার মানে হচ্ছে টেন্স এর ভিতরেই আমাদের প্রত্যেকটা সেন্টেন্স থাকে, যে কোনো ভাষাতেই হোক। টেন্সের বাহিরে আমরা কথা বলতে পারি না। আর আমরা কথা বলতে পারি বিধায় আমরা কথা বলি। যদি টেন্স অনুযায়ী কথা না হয়, তাহলে মানুষ আমাদেরকে পাগল বলবে। এই জন্যে আমরা সবাই টেন্স পারি। দেখা যাচ্ছে যখন একটা বইয়ের ভাষায় শিখতে চাই, তখন কেন জানি আমরা সব আওলা ঝাওলা করে ফেলি, এই রুলস সেই রুলস, এই কথা সেই কথা। না, এত কিছু লাগবে না। শুধু এতটা বুঝেন যে আমাদের যে কথাবার্তা আছে এগুলো 3টা কালের মধ্যে হয়। হয়তো বর্তমান হবে, না হয় অতীত হবে, না হয় ভবিষ্যৎ হবে। আমি কথা বলছি এখন, আমি কথা বলতেছি, এটা বর্তমান। আর আমি কথা বলতেছিলাম, এটা অতীত। আমি কথা বলেছিলাম, এটাও অতীত। আর আমি কথা বলবো বা কথা বলতে থাকবো, এটা ভবিষ্যৎ। এই যে আমি একটা বাক্যকে 3টা কালের মধ্যে নিয়ে গেলাম, 100% আপনি এটা বুঝতে পারছেন। এতটুকু যদি বোঝার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আপনি টেন্স পারবেন। আজকে কন্টিনিউয়াস মানে কি? চলমান একটা বিষয়, চলমান একটা কাজ। আমরা আমাদের লাইফে অনেক ধরনের কাজ করি, যেটা একটা সময় পর্যন্ত চলমান থাকে। তো যে কোনো কাজ চলমান। আমি ক্লাস রেকর্ড করতেছি, কথা বলতেছি, আপনি ক্লাস দেখতেছেন, কথা বলতেছেন, আপনি খাইতেছেন, আপনি খেলতেছেন, এই যে কাজগুলো সবগুলোই চলমান। তো এই চলমানের কাজটাকে যদি আপনি অতীতে নিয়ে যান, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি বর্তমানের বিষয় হয়, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, কথা বলতেছি, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেম বিষয়টাকে অতীতে নিয়ে যান, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি আমার বন্ধুদের সাথে খেলা করতেছি, ফুটবল খেলতেছি। আচ্ছা, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতেছি, এটাকে কোনোভাবে অতীতের দিকে বোঝায় বা কোনোভাবে ভবিষ্যতের দিকে বোঝায় না। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি সেম বিষয়টাকে বলি, আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছিলাম, তো এটা কি কোনোভাবে বর্তমান বোঝাচ্ছে বা ভবিষ্যৎ বোঝাচ্ছে না, এটা অতীত বোঝাচ্ছে। এটা পাস্ট কন্টিনিউয়াস। সেম কথাটাকে যদি ভবিষ্যতের দিকে নিয়ে যাই, কি হবে? আমি আমার বন্ধুদের সাথে খেলতে থাকবো, কন্টিনিউয়াস কিন্তু চলমান। আমি আমার বন্ধুদের সাথে খেলবো, এটা না। খেলবো হলে প্রেজেন্ট, ফিউচার ইনডেফিনিট। আমি বলছি খেলতে থাকবো, না ভবিষ্যতে আমার কাজটা চলমান থাকবে, তো এটাকে বলে ফিউচার কন্টিনিউয়াস।
আশা করি বুঝে আসছে। যদি এতটুকু বোঝেন কন্টিনিউয়াস কাকে বলে এবং যে কোনো একটা কাজ কন্টিনিউয়াস যখন হয়, চলমান হয়, এটা তিনটা কালের মধ্যে হতে পারে। হয়তো প্রেজেন্টে হবে, না হয় পাস্টে হবে, না হয় ফিউচারে হবে। প্রেজেন্ট মানে কি বর্তমান, পাস্ট মানে ফিউচার মানে ভবিষ্যৎ, এতটুকু অবশ্যই জানেন। এবার আসেন এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে টেন্স ওয়ান, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা নিচে দেওয়া হলো। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে এমিজার, এরপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখানে টেন্স ওয়ান হবে না, এটা আমি যেভাবে শেখাচ্ছি এই স্টাইলে এটা হবে টেন্স ওয়ান হচ্ছে ইনডেফিনিট, এটা টেন্স টু হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর এটা এক নম্বর, এটা ঠিক আছে, কারণ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে এক নম্বরে নাম্বারিং করলাম। স্ট্রাকচারটা আরও ভালো করে বোঝা ট্রাই করেন। প্রথমে সাবজেক্ট, তারপরে এমিজার থেকে যে কোনো একটা, এরপরে ভার্ব আইএনজি। এই কন্টিনিউয়াস এর মধ্যে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা একদম মাথায় গেঁথে রাখেন। আর প্রেজেন্ট এর জন্য এমিজার যে হয়, এটা তো আপনারা পূর্ব থেকেই জানেন, প্রেজেন্টের জন্য এমিজার হয়, কারণ ক্লাস 1, 2, 3 এগুলোতে দেখেছেন প্রেজেন্টের জন্য এমিজার হয়, পাস্টের জন্য ওয়াজ ওয়ার হয়, ফিউচারের জন্য উইল বি হয়। সো প্রেজেন্টের জন্য এমিজার হয় এবং এম যে আই এর সাথে হয়, ইজ যে পার্সন সিঙ্গুলার সাথে হয়, আর যে প্লুরালের সাথে হয়, আশা করি এটা মনে আছে। এবার আসেন এই স্ট্রাকচারে আমরা বাক্য গঠন করি। প্রথমে সাবজেক্ট ইউ এর সাথে হয় আর, তারপরে ডু একটা ভার্ব, সাথে আইনজি যুক্ত করে হয়েছে ডুইং। তাহলে ইউ মানে তুমি, আর আসে এর জন্য, আর আসে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ধরনের সিম্বল হিসাবে, চিহ্ন হিসাবে কাজ করে। আর ডু মানে করা, আইনজি যুক্ত হয়ে ডুইং হয়েছে। তারপর ডু মানে যদি করা হয় আর সেন্স যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান, তাহলে অর্থটা কিভাবে হবে? ইউ আর ডুইং, তুমি করতেছো। ইউ আর ডুইং মানে তুমি করতেছো। যদি ডুইং না বলি রিডিং, ইউ আর রিডিং, তাহলে কি হবে? তুমি পড়তেছো। আর যদি বলি আই এম রিডিং, আমি পড়তেছি, আমি পড়তেছিলাম, আমি পড়তে থাকবো, আমি পড়ে, এরকম না, চলমান কাজ বলবে। ইউ আর রিডিং, তুমি পড়তেছো, তুমি দেখতেছো, ইউ আর ওয়াচিং, তুমি হাঁটতেছো, ইউ আর ওয়াকিং, রাইট? এবার আসেন একটা বাক্য থেকে 8ভাবে কীভাবে বানানো দেওয়া আছে একবার পড়ে নেন। তুমি করছো, ইউ আর ডুইং, এখানে হচ্ছে তুমি করছো, তো তুমি করছো যে কথা, তুমি করতেছো সেই কথা, বাট আমি করতেছো এই জন্য বলতেছি যেন বিষয়টা যে চলমান আরও প্রকাশ পায়। তুমি করতেছো, ইউ আর ডুইং, তুমি করতেছো না, ইউ আর্নস ডুইং, তুমি কি করতেছো, আর ইউ ডুইং, তুমি কি করতেছো না, আর্নট ইউ ডুইং, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো না, হোয়াট আর্নট ইউ ডুইং, তুমি কিভাবে করতেছো, হাউ আর ইউ ডুইং, তুমি কিভাবে করতেছো না, হাউ আর্নট ইউ ডুইং। টেন্স এর 2 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অতীতের চলমান একটা কাজ, মানে অতীতে চলমান ছিল। তুমি গতকাল সকালে কি করতেছিলে? আমি গতকাল সকালে ফ্যামিলিদের সাথে সময় কাটাচ্ছিলাম। আমি গতকাল সকালে ঘুমাচ্ছিলাম। আমি গতকাল সকালে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম। গতকাল সকালে আমি এক্সারসাইজ করতেছিলাম। এই যে এক্সারসাইজ করতে থাকা, তারপরে খাইতে থাকা, বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকা, এই প্রত্যেকটা কাজ হচ্ছে অতীতে চলমান ছিল। এটাকে বলে ফার্স্ট কন্টিনিউয়াস। গঠিত হবে সাবজেক্ট দিয়ে, তারপরে ওয়াজ ওয়ার দিয়ে, তারপরে কি বলেছিলাম, সবসময় ভার্বের সাথে আইনজি যুক্ত হবে কন্টিনিউয়াস হলে। ওয়াজের সাথে, ওয়াজ যে আয়ের সাথে এবং সিঙ্গুলারের সাথে হয়, আর ওয়ার যে প্লুরালের সাথে হয়, এটা আশা করি আপনার মনে আছে। এবার হচ্ছে 8 ধরনের বাক্য। ইউ ওয়ার ডুইং, ইউ এর সাথে কি হয়? ওয়ার হয়, ভার্ব আইএনজি যুক্ত হয়ে হয়েছে ডুইং। তো এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, আর ডু মানে করা, ইউ মানে তুমি, তাহলে এই অর্থটা কীরকম দাঁড়াবে? ইউ ওয়ার ডুইং, অতীতের চলমান, কিন্তু ডু মানে করা, কিন্তু কাজটা অতীতের চলমান। তাহলে ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে, তুমি করতেছো এরকম নয়, তুমি করতেছিলে অতীতের। ইউ ওয়ার ডুইং, ইউ ওয়ার রিডিং, তুমি পড়তেছিলে, তুমি খেলতেছিলে, কি হবে? ইউ ওয়ার প্লেয়িং, তুমি হাঁটতেছিলে, ইউ ওয়ার ওয়াকিং, তুমি দৌড়াইতেছিলে, ইউ ওয়ার রানিং, রাইট? তো ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে না, ইউ ওয়ান্ট ডুইং, তুমি কি করতেছিলে, ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে না, ওয়ান্ট ইউ ডুইং, তুমি কি করতেছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে না, হোয়াট ওয়ান্ট ইউ ডুইং, তুমি কিভাবে করতেছিলে, হাউ ওয়ার ইউ ডুইং, তুমি কিভাবে করতেছিলে না, হাউ ওয়ান্ট ইউ ডুইং। এরপরে হচ্ছে টেন্স 2 এর নাম্বার টেন্স হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, মানে
এই যে চলমান কাজ যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে বলে আসছি, ভবিষ্যতের দিকে নিয়ে যান। আমি খেলতে থাকবো, আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে থাকবো, আমি আমার বন্ধুদের সাথে আগামীকাল বিকালে ফুটবল খেলতে থাকবো, আমি খাইতে থাকবো, ঘুমাতে থাকবো, আমি বিকালবেলা খেলতে থাকবো। এই যে ঘুমাতে থাকবো, খেলতে থাকবো, আড্ডা দিতে থাকবো, ভবিষ্যতে চলমান ওই কাজটা যে একটা সেন্স দিচ্ছে না, এরকম প্রত্যেকটা কাজকে বলে ফিউচার কন্টিনিউয়াস, যেটা গঠিত হবে সাবজেক্ট দিয়ে, এরপরে উইল বি দিয়ে। আর কন্টিনিউয়াসের জন্য সবসময় কি আসে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখেন বাক্য কি আছে, তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। ইউ একটা সাবজেক্ট হলো, আর উইল বি এখানে কিন্তু দুইটা নয়, শুধু একটা উইল বি। এখানে এমিজারের মধ্যে তিনটা নয়, ওয়াজ ওয়ারের মধ্যে দুইটা নয়, এখানে জাস্ট উইল বি, সবার জন্য উইল বি। সাবজেক্ট যেই হোক সাথে হবে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো এটা যেহেতু ডু মানে করা, ইউ মানে তুমি, আর উইল বি একটা ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে। সো এখানে অর্থটা কীভাবে হবে, ইউ উইল বি ডুইং। ভবিষ্যতে বলেন, ভবিষ্যতে চলমান করতে থাকার বিষয়টা, হ্যাঁ তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। তুমি করতে থাকবে না, ইউ ওন্ট বি ডুইং। তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং। তুমি কি করতে থাকবে না, ওন্ট ইউ বি ডুইং। তুমি কি করতে থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং। তুমি কি করতে থাকবে না, হোয়াট ওন্ট ইউ বি ডুইং। তুমি কিভাবে করতে থাকবে, হাউ উইল ইউ বি ডুইং। তুমি কিভাবে করতে থাকবে না, হাউ ওন্ট ইউ বি ডুইং। এখানে কন্টিনিউয়াসের যে তিনটা টেন্সের 8 রকমের বাক্য দেওয়া আছে, আপনার কাজ হচ্ছে এমনভাবে মুখস্থ করা যেন এক নিঃশ্বাসে 10 সেকেন্ডের ভিতরে, 8 সেকেন্ডের ভিতরে বলে দিতে পারেন। কিভাবে বলবেন, বাংলা সহ, প্রথমে বাংলা তারপরে ইংলিশ। কিভাবে, তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। তুমি করতে থাকবে না, ইউ ওন্ট বি ডুইং। তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং। তুমি কি করতে থাকবে না, ওন্ট ইউ বি ডুইং। তুমি কিভাবে করতে থাকবে, তুমি কি করতে থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং। তুমি কি করতে থাকবে না, হোয়াট ওন্ট ইউ বি ডুইং। তুমি কিভাবে করতে থাকবে, হাউ উইল ইউ বি ডুইং। তুমি কিভাবে করতে থাকবে না, হাউ ওন্ট ইউ বি ডুইং। এবার আসেন প্র্যাকটিসে। প্র্যাকটিস কীভাবে করতে হবে আমি প্রত্যেকটা লেসনে দেখিয়ে দিই। আমার লেসনই হচ্ছে সেম স্ট্রাকচারে সাজানো, একদিকে সাবজেক্ট, এরপরে এদিকে তিনটা টেন্সের জন্য এই চিহ্নগুলো দেওয়া আছে, যেটাকে আমরা বি ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি। এম আছে আয়ের জন্য, ওয়াজ আছে পাস্টের জন্য, আর উইল বি হচ্ছে ফিউচারের জন্য। এখানে তার প্লুরাল যেহেতু এই বক্সের মধ্যে সাবজেক্ট, এই বক্সের সাথে মিল রেখে আর আছে প্রেজেন্টের জন্য, ওয়ার আছে পাস্টের জন্য, উইল বি আছে ফিউচারের জন্য। প্রেজেন্টের জন্য এখানে ইজ আছে, ওয়াজ আছে পাস্টের জন্য, উইল বি আছে ফিউচারের জন্য। একটা সাবজেক্ট নেবেন, তারপরে এখান থেকে একটা ভার্ব নিয়ে করবেন। প্রথমে একটা সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব, আবার পাস্টের জন্য সাবজেক্ট, তারপরে পাস্টের ভার্বটা নেবেন, নিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করলেন। আবার হচ্ছে ফিউচার, শেষ হলো একটা সাবজেক্ট দিয়ে তিনটা টেন্সের সবগুলো শেষ হবে। পরে আসবেন প্লুরাল এর মধ্যে, সাবজেক্টের মধ্যে, এরপরে সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে। আশা করি বুঝে আসছে কীভাবে প্র্যাকটিস করতে হবে। আর তারপর আমি কয়েকটা করে দিচ্ছি। সাবজেক্ট নিলাম হচ্ছে আই, আর প্রেজেন্টের জন্য এম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এম, আর ভার্বের সাথে আইএনজি। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি আসতেছি, আই এম কামিং। আমি পড়তেছি, আই এম রিডিং। আমি লিখতেছি, আই এম রাইটিং। সবগুলো শেষ করলাম। এরপরে পাস্ট, আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি আসতেছিলাম, আই ওয়াজ কামিং। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং। ফিউচারে বলি, আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি আসতে থাকবো, আই উইল বি কামিং। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। ওকে, এরপরে হচ্ছে এই পাশে নেগেটিভ স্টেটমেন্টস, না বোধক। গোয়িং, আমি যাচ্ছি না, সরি, আমি যাচ্ছি না, এটা হচ্ছে আই এম নট গোয়িং। এটাকে আই এন্ট গোয়িং বলা যায়। আই এন্ট গোয়িং, আমি আসতেছি না, বাট এরকম বলা যেতে পারে আই এম নট কামিং। এন্টে বলতে পারেন, এটা ফর্মাল স্পিকিং ক্ষেত্রে, ইনফর্মাল ইউজ করা হয় এন্ট, বাট আপনি আই এম নটও বলতে পারেন। তারপরে আমি পড়তেছিলাম না, আই ওয়াজেন্ট রিডিং। আমি লিখতেছিলাম না, আই ওয়াজেন্ট রাইটিং। এখানে যে বক্সগুলো আছে, বক্সগুলো মূলত এখানে যে 8 রকমের বাক্য দেওয়া আছে, এই 8 রকমের বাক্যকে ফলো করে এখানে বক্সগুলো বানানো হয়েছে। যদি বাংলা অর্থ বুঝতে কোনো ঝামেলা হয়, তাহলে দেখেন আমি শেষের দিকে আবার হচ্ছে বাক্যকে 8 ভাবে বানাইয়া বাংলা সহ অনেকগুলো দিছি। এগুলো পড়লে আশা করি আর ঝামেলা হবে না, অর্থগুলো কিভাবে হচ্ছে বুঝে আসবে। আর এখানে তিনটা টেন্সের জন্য, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের জন্য
কোয়েশ্চেন বক্স দেওয়া আছে, এখান থেকে নিজে নিজে কোয়েশ্চেন বানাবেন, আনসার দিবেন। যেমন আর ইউ কামিং, তুমি কি আসতেছো? তো যদি হ্যাঁ বোধক হয় ইয়েস আই এম কামিং, অথবা নো আই এম নট কামিং। আর ওয়াই দিয়ে কোয়েশ্চেন করা হলে ওয়াই আর ইউ কামিং, তুমি কেন আসতেছো? আই এম কামিং বিকজ দিয়ে একটা রিজন। পরে মানে মোট কথা কেন কিভাবে দিয়ে এরকম প্রশ্ন করলে একটা রিজন দিয়ে আনসার দিতে হয়। বক্সগুলো প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আসবেন, থেকে পড়বেন, আরও ক্লিয়ার হওয়া যাবে। ক্লিয়ার হওয়ার পরে এগুলো যখন শেষ হবে, দেখেন প্র্যাকটিস যতই করবেন ততই ভালো। আর প্র্যাকটিস করার সময় তো মাথা ঝিনঝিন করবে, মুখ ব্যথা করবে, এটা স্বাভাবিক, তবে হাল ছাড়া যাবে না, তারপরেও প্র্যাকটিসটা করতে হবে। সর্বশেষ পার্ট 1-এর সবগুলা যখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে শেষ করলেন, একটু রেস্ট নেবেন, নিয়ে ফাইনাল প্র্যাকটিসটাকে আবার 20-30 মিনিট সময় দিবেন, অ্যাটলিস্ট 20 মিনিটস টাইম অবশ্যই দিবেন, দেখবেন এখন পারেন কিনা। যেমন এখানেও 3টা টেন্সের সবগুলো দেওয়া আছে, সাবজেক্টে দেওয়া আছে, এমিজার আছে, ওয়াজ ওয়্যার আছে, উইল বি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেম কাজ, সাবজেক্ট প্রেজেন্ট এর কন্টিনিউয়াস টেন্স একটা বানাবেন, বানিয়ে আই এম গোয়িং, আমি আসতেছি, এটাকে এখন আদভাবে বলেন। আমি আসতেছি, আই এম কামিং, আমি আসতেছি না, আই এম নট কামিং, আমি কি আসতেছি, এম আই কামিং, আমি কি আসতেছি না, এম আই নট কামিং, আমি কিভাবে আসতেছি। এখানে হোয়াট ব্যবহার করবেন না, হোয়াট হলে আমি কি আসতেছি, এরকম তো আর অর্থ হবে না। হোয়াট এম আই কামিং, আমি কি আসতেছি, কি মানে কোনো একটা জিনিস কি বোঝাচ্ছে, তো এখানে হাউ দিয়ে বলা যেতে পারে। হাউ এম আই কামিং, আমি কিভাবে আসতেছি, আমি কিভাবে আসতেছি না, হাউ এম আই নট কামিং, আমি কেন আসতেছি, ওয়াই এম আই কামিং, আমি কেন আসতেছি না, ওয়াই এম আই নট কামিং, বা ওয়াই এন্ট আই কামিং ও বলা যেতে পারে। এরপরে আরেকটা ভার্ব নিলেন হি ইজ দিয়ে, হি ইজ রিডিং, সে পড়তেছে, সে পড়তেছে, হি ইজ রিডিং, সে পড়তেছে না, হি ইজন্ট রিডিং, সে কি পড়তেছে, ইজ হি রিডিং, সে কি পড়তেছে না, ইজন্ট হি রিডিং, সে কি পড়তেছে, হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়তেছে না, হোয়াট ইজন্ট হি রিডিং, সে কিভাবে, সে কেন পড়তেছে, ওয়াই ইজ হি রিডিং, সে কেন পড়তেছে না, ওয়াই ইজন্ট হি রিডিং। দেখেন আমি কিন্তু মুখস্থ বলে দিছি, এটা আমি দেখে দেখে বলতেছি না, কারণ এসব নিয়ে আমিও নিজে অনেক প্র্যাকটিস করছি, সো আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে পাস্ট নিলেন, আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম না, আই ওয়াজেন্ট রাইটিং, আমি কি লিখতেছিলাম, ওয়াজ আই রাইটিং, আমি কি লিখতেছিলাম না, ওয়াজেন্ট আই রাইটিং, আমি কি লিখতেছিলাম, হোয়াট ওয়াজ আই রাইটিং, আমি কি লিখতেছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই রাইটিং, আমি কেন লিখতেছিলাম, ওয়াই ওয়াজ আই রাইটিং, আমি কেন লিখতেছিলাম না, ওয়াই ওয়াজেন্ট আই রাইটিং। হ্যাঁ, এই বক্সটা শেষ হওয়ার পরে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার তো লেসনে দিয়ে যাচ্ছে 2টা করে, এগুলাকেও মনোযোগ দিয়ে পড়তে হবে, লিখতেও হবে যদি সম্ভব হয়। আজকে দেখেন 9 নাম্বার কি সেন্টেন্স স্ট্রাকচার, কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া। আমরা অনেক সময় অনুমতি চাই, অনুমতি দেই, এই সেন্সের জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা হবে। প্রথমে হবে লেট, তারপরে অবজেক্ট, তারপরে V1। দেখেন আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো। এই অবজেক্ট ফর্ম যেগুলো আছে এগুলোকে শিখে নেবেন। যেমন আই মানে আমি, আমাকে বলতে গেলে মি বলা লাগবে, হি মানে সে, আর যদি বলি তাকে তাহলে হিম বলতে হবে, আর মহিলা হলে স্ত্রীলিঙ্গ হলে হার বলা লাগে। উই মানে আমরা, কিন্তু এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আমাদেরকে। সো যখন লেট ব্যবহার করবেন এরকম অবজেক্টিভ ফর্ম দিয়ে ব্যবহার করা লাগবে, লেট অবজেক্ট তারপরে V1। অনেক সময় বিভিন্ন নাউন ইউজ করা হয়, বিভিন্ন জায়গার নাম বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, তবে পার্সন রিলেটেড যে অবজেক্টিভ ফর্ম আছে এগুলোকে শিখে নেবেন। আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে ওকে যেতে দিও না, লেট হিম, ওকে কথা বলতে দাও, লেট হিম স্পিক, ওকে চেষ্টা করতে দাও, লেট হার ট্রাই। এরপর নেগেটিভ পড়তে হলে প্রথমে একটা ডোন্ট আসবে, তারপরে আবার সেম স্ট্রাকচার, ডোন্ট লেট অবজেক্ট V1, আমাকে যেতে দিও না, ডোন্ট লেট মি গো, ওকে কথা বলতে দিও না, ডোন্ট লেট হিম স্পিক, ওকে চেষ্টা করতে দিও না, ডোন্ট লেট হার ট্রাই। এরপরে লেট দিয়ে অবজেক্ট V1 দিয়ে আবার কি হচ্ছে দেখেন, ইচ্ছা দোয়া কামনা, সেম, অনেকটা কি স্ট্রাকচার সেম না, হ্যাঁ সেম স্ট্রাকচার। এখানে কি আছে দেখেন, লেট অবজেক্ট V1, এখানে লেট অবজেক্ট V1, এটা আবার কখনো অনুমতি না, দোয়া, ইচ্ছা দোয়া কামনা ব্যবহার করা হয়। লেট আল্লাহ
হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন। এখানে এরকম অর্থ করতে পারবেন না যে আল্লাহ তোমাকে সাহায্য করতে দাও, বা আল্লাহকে লেট আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করতে দাও, কেমন জানি একটা। এর কি হবে, আল্লাহ তোমাকে সাহায্য করুন, এরকম একটা দোয়া কামনা অর্থ দিচ্ছে। সে সফল হোক, লেট হিম বি সাকসেসফুল, সে সুখী হোক, লেট হার বি হ্যাপি। এরপরে হচ্ছে পরে 10 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট মেজার ওয়াজ ওয়ার লাইকলি টু বি ওয়ান এক্সটেনশন। অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, অনেক গুরুত্ব মানে অনেক গুরুত্ব। হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা আছে বা হওয়ার সম্ভাবনা ছিল, এখানে আছেটা দিলাম, হওয়ার সম্ভাবনা আছে বা হওয়ার সম্ভাবনা ছিল। এই স্ট্রাকচারটা দিয়ে এই সেন্সের বাক্য বানানো যাবে। যেমন তার আজ আসার সম্ভাবনা আছে বা তার আজকে আসার সম্ভাবনা ছিল। এই ধরনের বাক্য সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 10 দিয়ে গঠিত করা যাবে। সাবজেক্ট প্রথমে, তারপরে এমিজার প্রেজেন্টের বাক্য হয়, আর পাস্টের হলে ওয়াজ ওয়ার মানে সম্ভাবনা ছিল, তারপরে লাইকলি টু থাকবে, V1 থাকবে। তার আজ আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম টুডে। তার পরীক্ষায় পাস করার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম। শিগগিরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন সুন। যদি পাস্টের একটা বাক্য নেই তাহলে কি হবে, আমাদের তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা ছিল, আমাদের তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা ছিল, উই ওয়ার লাইকলি টু ফিনিশ আর্লি। ঠিক আছে, 10টা বাক্যকে ভালো করে পড়ার পরে নিচ থেকে আরো কয়েকটা বাক্য বানানোর ট্রাই করবেন। বেশি সময় থাকলে প্রত্যেকটা বাক্যকে 8 ভাবে বানান, 32 রকমের বানান, যত পারেন ওয়ার্ক করেন, ততই ভালো হবে। সেন্টেন্স ট্রান্সফরমেশন নাম্বার 5, ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে। দেখেন তো চিনতে পারেন কিনা, সাবজেক্ট ওয়ার এর জন্য, তারপরে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা কোন টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তুমি করতেছিলে, ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে না, ইউ ওয়ান্ট ডুইং, তুমি কি করতেছিলে, ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে না, ওয়ান্ট ইউ ডুইং, তুমি কি করতেছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে না, হোয়াট ওয়ান্ট ইউ ডুইং, তুমি কি জন্য করতেছিলে, ফর হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি জন্য করতেছিলে না, ফর হোয়াট ওয়ান্ট ইউ ডুইং, তুমি কখন করতেছিলে, ওয়েন ওয়ার ইউ ডুইং, তুমি কখন করতেছিলে না, ওয়েন ওয়ান্ট ইউ ডুইং, তুমি কোথায় করতেছিলে, ওয়ার ওয়ার ইউ ডুইং, তুমি কোথায় করতেছিলে না, ওয়ার ওয়ান্ট ইউ ডুইং, তুমি কেন করতেছিলে, ওয়াই ওয়ার ইউ ডুইং, তুমি কেন করতেছিলে না, ওয়াই ওয়ান্ট ইউ ডুইং, তুমি কিভাবে করতেছিলে, হাউ ওয়ার ইউ ডুইং, তুমি কিভাবে করতেছিলে না, হাউ ওয়ান্ট ইউ ডুইং, তুমি কাকে করতেছিলে, হুম ওয়ার ইউ ডুইং, তুমি কাকে করতেছিলে না, হুম ওয়ান্ট ইউ ডুইং, তুমি কার আগে করতেছিলে, বিফোর হুম ওয়ার ইউ ডুইং, তুমি কার আগে করতেছিলে না, বিফোর হুম ওয়ান্ট ইউ ডুইং, তুমি কার পরে করতেছিলে, আফটার হুম ওয়ার ইউ ডুইং, তুমি কার পরে করতেছিলে না, আফটার হুম ওয়ান্ট ইউ ডুইং, তুমি কার সাথে করতেছিলে, উইথ হুম ওয়ার ইউ ডুইং, তুমি কার সাথে করতেছিলে না, উইথ হুম ওয়ান্ট ইউ ডুইং, কে করতেছিল, হু ওয়াজ ডুইং, কে করতেছিল না, হু ওয়াজন্ট ডুইং, কারা করতেছিল, হু ওয়ার ডুইং, কারা করতেছিল না, হু ওয়ান্ট ডুইং, তুমি কোন কাজটি করতেছিলে, উইচ ওয়ার্ক ওয়ার ইউ ডুইং, তুমি কোন কাজটি করতেছিলে না, উইচ ওয়ার্ক ওয়ান্ট ইউ ডুইং, তুমি কার কাজটি করতেছিলে, হুজ ওয়ার্ক ওয়ার ইউ ডুইং, তুমি কার কাজটি করতেছিলে না, হুজ ওয়ার্ক ওয়ান্ট ইউ ডুইং। এটাকে মুখস্থ করতে হবে, স্পিডে বলতে হবে, মুখের জড়তা ভাঙতে হবে, এবং এই প্রত্যেকটা বাক্য কিন্তু কতটা কাজে আসবে এটা পরে বুঝতে পারবেন। একটা বাক্য থেকে 32 রকমের বানানো এটা কোনো সাধারণ কথা না। এখানে যদি বাক্যটা ছোট, কিন্তু একটা সময় বাক্যটা অনেক বড় হবে, তখন সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু মূলত গঠিত হবে এই সামান্য বাক্য থেকে। সো এটাকে ভালো করে পড়বেন। আমার একজন স্টুডেন্ট, সে আমাকে রেকর্ড করে পাঠিয়েছে, মাত্র 37 সেকেন্ডসের মধ্যে 32টা বলতে পারছে বাংলা সহ। তাকে অনেক ধন্যবাদ জানিয়েছি, কারণ এটা তো 1-2বারে হবে না, অনেক কষ্ট। আপনি চাইলে ট্রাই করতে পারেন। আমি অনেক ট্রাই করার পর 36 সেকেন্ডসের মধ্যে পেরেছিলাম, আর সে 37 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করেছে, এবং ওটা অনেক স্পিডে বলতে হয়, অনেক পরে এটা আসে। ফাউন্ডেশন লেভেলে প্রাথমিক অবস্থায় একটু পাগলামি করাটাই ভালো, অনেক মজার। এই পাগলামিটাই একসময় অনেক কাজে আসবে। এই 32টা বাক্যকে আবার এইখানে যে ভার্বগুলো আছে, ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এবার আসেন পার্ট 3। যা আছে নিজে নিজে পড়ে নেবেন, সবগুলো তো আমি আর দেখাতে পারি না, অনেক টাইম লাগে, সময় লাগে। তারপর আমি বলে দিচ্ছি আজকের টপিকের 5 নম্বর টপিক কেনাকাটা নিয়ে এখানে 10টা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 2টা করে সিম্পল আনসার এবং একটা হচ্ছে প্র্যাকটিস। আপনি নিজের মুখে বলবেন, বলতে হবে,
অবশ্যই বলতে হবে, যা পারেন, যা মাথায় আসে, যেমনে পারেন। এমিজার ভুল হচ্ছে হোক, ওয়াজ ওয়ার ভুল হচ্ছে হোক, টেন্স ভুল হচ্ছে হোক, এদিকে তাকানোর দরকার নাই। যেটা আপনার মাথায় আছে ওইটা দিয়ে বলার ট্রাই করেন। 1 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ লাইক শপিং? তুমি কি কেনাকাটা করতে পছন্দ করো? ইয়েস, আই লাইক শপিং ভেরি মাচ, বাট নো, নেগেটিভ আনসার কি, নট রিয়েলি, না, ডোন্ট এনজয় শপিং, আমি কি করি না, কেনাকাটা উপভোগ করি না। এরপরে, ওয়ার ডু ইউ ইউজুয়ালি শপ? তুমি সাধারণত কোথায় কেনাকাটা করো? আই ইউজুয়ালি শপ এট লোকাল মার্কেটস, আমি সাধারণত স্থানীয় বাজারে কেনাকাটা করি। অথবা আই শপ অনলাইন মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময় অনলাইনে কেনাকাটা করি। এই যে দেখেন, আই শপ অনলাইন, আমি অনলাইনে কেনাকাটা করি। মোস্ট অফ দ্য টাইম মানে কি, বেশিরভাগ সময়। মোস্ট অফ দ্য টাইম এই কথাটা এখানে মুখস্থ করে নেন। বেশিরভাগ সময় যখন অন্য একটা বাক্যতে ইউজ করবেন, হয়তো বাক্যটা ভুল হবে, স্ট্রাকচার ভুল হবে, বাট বেশিরভাগ সময় বলার জন্য যে মোস্ট অফ দ্য টাইম বলতে হয়, এটা যেন আর ভুল না হয়। এরকম একটু একটু করে, বিন্দু বিন্দু করে একটা ভাষা শিখতে হয়। এটা একটা সমুদ্র, আর এই সমুদ্রটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হলে একটু একটু করে, একটু একটু করে, ধীরে ধীরে, আস্তে আস্তে এটাকে কমপ্লিট করতে হবে। 17টা লেসন অনেক, মাত্র অনেক কম লেসন, অনেক কম ক্লাস মনে হচ্ছে। এটাকে এই জন্য সাজিয়েছি যেন আমরা বুঝতে পারি যে এটা বেশি দূরত্ব না, কারণ আমরা তো আবার বেশি ক্লাস লম্বা হলে, বেশি ক্লাস হলে পড়তে রাজি না। ঠিক এই কারণে ছোট করা হয়েছে, কিন্তু মূলত দেখেন প্রত্যেকটা লেসনে অনেক প্র্যাকটিস, অনেক পড়া, চাইলে এখানে আরও অনেক কিছু দেওয়া যাবে। সো এগুলো আমি দিই নাই। আপনারা যখন এটাকে কমপ্লিট করবেন তখন নিজে নিজে চলার একটা যোগ্যতা চলে আসবে, কথা মোটামুটি বলতে পারবেন। নিজের এটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপর। তারপরে এমনিতে দেখবেন অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে, অনেক কিছু শেখা হয়ে গেছে, কারণ আপনার ফাউন্ডেশন অলরেডি মজবুত হয়ে গেছে। সো এখানে যা যা আছে নিজে নিজে নেবেন, যেহেতু আমি অলরেডি পিডিএফ দিয়ে দিই প্রত্যেকটা লেসনে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, পড়বেন। যদি কোনো ওয়ার্ড না বুঝে আসে, সেন্টেন্স না বুঝে আসে, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, বা কোনো আশেপাশের কেউ থাকলে তাকে বললেন, বা আমাকে নক দিলেন হোয়াটসঅ্যাপে, আমি বলে দিব, নো ওয়ারিজ। আরেকটা কথা বলে রাখি, যেহেতু টেন্স নিয়ে আমাদের ক্লাস কন্টিনিউয়াস পর্যন্ত আগাইছে, এই বাক্যগুলো পড়ার সময় টেন্সের দিকে মাথায় রাখবেন। যেমন আমি এক শার্ট কিনেছিলাম, আই বট আ শার্ট, এখানে একটা সাবজেক্ট, বট একটা ভার্ব, তারপরে আ শার্ট একটা জিনিস কেনা হয়েছিল। এবার আমাকে বলেন, আমি একটা শার্ট কিনেছিলাম, এই বাক্যটাতে আমি একটা শার্ট কিনতেছিলাম এরকম কেন অর্থ করা হয় নাই, বা আমি একটা শার্ট কিনবো ভবিষ্যতের কথা কেন বলে নাই, আমি একটা শার্ট কিনি এই কথা কেন বলে না। সেখানে কি বলছে, আমি একটা শার্ট কিনেছিলাম, পাস্ট ইনডেফিনিট, আমি পাস্ট ইনডেফিনিট বলে দিছি। আপনাকে এটা নিজে থেকে বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনিট। কেমনে পাস্ট ইনডেফিনিট? প্রথমে সাবজেক্ট, তারপরে V2 হয়েছে, সাবজেক্ট প্লাস V2 হলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এটা দেখেন আবার, বট সাম গ্রোসারিজ, এটাও হচ্ছে সাবজেক্ট, তারপরে V2 অতীত, আমি কিছু বাজারের জিনিসপত্র কিনেছিলাম। ডু ইউ এনজয় শপিং উইথ ফ্রেন্ডস? ডু ইউ এনজয়, এই যে ডু, এটা কিসের জন্য আসে? প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে কোয়েশ্চেন বুদ্ধ করতে হলে ডু ইউজ করি। ডু ইউ এনজয়, এটা সাবজেক্ট, সাবজেক্ট পরে V1 আছে, সাবজেক্ট V1 হলে প্রেজেন্ট ইনডেফিনিট। ডু ইউ এনজয়, তুমি কি এনজয় করো, এরকম অর্থ হবে। এটা তুমি এনজয় করবে, করতেছিলে, করতেছো, এগুলো কিছু হবে না। সো টেন্স নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা বাক্যের মধ্যে আস্তে আস্তে টেন্স খোঁজা ট্রাই করেন। বাংলা অর্থ আমি দিয়ে দিয়েছি সাথে, ওইগুলো বাংলা অর্থ এমনই কেন হলো, এটা একটু বোঝার ট্রাই করবেন, একটু সময় দেন। একবার বুঝে চলে আসলে, আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং হয়ে গেলে পরে আর ঝামেলা হবে না। এবার আসেন ভোকাবুলারিজ। ভোকাবুলারিজ এটা লেসন নাম্বার 5, প্রত্যেকটা লেসনে 200 করে দেওয়া হয়, তাহলে 5টা লেসনে 1000 ভোকাবুলারি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অনেক সহজ, অনেক ইজি, তারপরেও 1000 ভোকাবুলারির একটা ভান্ডার মাত্র 5টা লেসনে আপনার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের টার্গেট হলো মোটামুটি দৈনন্দিন লাইফে চলার জন্য কেমব্রিজ থেকে যে 3 থেকে 3500 ভোকাবুলারির একটা লিস্ট দেওয়া হয়েছে, এটাকে কমপ্লিট করা। কারণ সহজ হোক কঠিন হোক আমি কিছু জানি না, আমার কাজ হচ্ছে 3 থেকে 3500 ভোকাবুলারি শেখা ফার্স্ট, তারপরে যা হবার হবে। ভোকাবুলারির সাথে আমরা প্রতিদিন 10টা করে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব শিখি। মনে রাখেন ইরেগুলার ভার্ব কিন্তু মুখস্থ বিদ্যা, এটাকে মুখস্থ করতে হবে। কারণ রেগুলার ভার্বের মধ্যে দেখেন ভার্বের সাথে জাস্ট ইডি যোগ করলে হয়ে যাচ্ছে V1 আর V2 V3, কিন্তু V2 আর V3, কিন্তু ইরেগুলার ভার্বের মধ্যে এরকম না।
হোল্ড, হেল্ড, হেল্ড, মানে V1 একরকম, V2 আর একরকম, V3 আর একরকম, কখনো তিনোটা সেম রকম। এটা কোনো নিয়ম মেপে হয় না, এটা মুখস্থবিদ্যা, মুখস্থ করে নেবেন। এবং বিশেষ করে আইএলটিএস এক্সাম দেওয়ার ইচ্ছে থাকলে স্পেলিংটাও শিখে রাখবেন। এমনিতে স্টুডেন্ট যদি হন স্পেলিং শিখে রাখা ভালো, কখন জানি কাজে আসে তো বলা যায় না। তারপরে প্রেজেন্টেশন টপিক, প্রতিদিন প্রেজেন্টেশনের জন্য অবশ্যই প্রেজেন্টেশন তৈরি করবেন, ভিডিও বানাবেন, আয়নার সামনে প্র্যাকটিস করে তারপরে ক্যামেরাকে ফেস করবেন। মাই ফেভারিট ফুড, আপনার পছন্দের একটা খাবার নিয়ে 2-3 মিনিট কথা বলা ট্রাই করেন, যা পারেন যেমনে পারেন। এবং আমার লেসন নাম্বার ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 যে আরেকটা কোর্স আছে, ওইটার মেবি 5 নম্বর লেসনের কমেন্ট সেকশন থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ওই পিডিএফের একদম শেষের দিকে প্রেজেন্টেশন টপিকের মধ্যে হয়তো 5 নাম্বার লেসনের পিডিএফটা ডাউনলোড করার পর একদম শেষের দিকে মাই ফেভারিট ফুড নিয়ে আলোচনা দেওয়া আছে, সিম্পল প্রেজেন্টেশন, কোয়েশ্চেন উইথ আনসার এগুলো আছে, সিম্পল পড়ে নেবেন। তারপরে নিচ থেকে বলার ট্রাই করবেন। একজন ইংলিশ স্পিকিং পার্টনার বানান, যার সাথে প্রতিদিন কিছুক্ষণ হলেও ইংরেজি ভাষায় কথা বলবেন। ইনশাল্লাহ এরকম ধীরে ধীরে কন্টিনিউ করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফল বানাবেন। সফলতা কারো 1 মাসে আসে, কারো 2 মাসে আসে। যদি আপনার 6 মাসে আসে, আসুক না, ধীরে ধীরে হোক না, সমস্যা কি? জীবনের অর্ধেকটা সময় তো এমনিতেই পার করে দিয়েছেন, কিছুতেই করতে পারেন নাই, তাই না? অনেক কিছু করতে পারছেন, কিন্তু ফিল হচ্ছে না আমি কিছুই করতে পারি না। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। সো যারা 1 মাসে সফল হয়ে যাচ্ছে, 2 মাসে সফল হয়ে যাচ্ছে, হিংসা করার দরকার নাই, অবাক হওয়ার দরকার নাই। আপনিও সফল হবেন, শুধু হাল ছাড়বেন না। যে আল্লাহ 1 মাসে সফল বানাতে পারে, 2 মাসে বানাতে পারে, সে আল্লাহ আপনাকে 6 মাসে সফল বানাতে পারবে, 1 বছরে পারবে। হোক না লেট, হোক না একটু টাইম লাগুক না, তাতে কি? ব্যর্থতার হলেন না। একটু সময় নিয়ে পড়েন, ধীরে ধীরে হলেও পড়েন। ব্যস্ততার কারণে সময় বেশি দিতে না পারলে কম সময় দিয়ে হলেও পড়েন, তারপরেও হাল ছাড়বেন না। সাথে থাকুন, ভালো থাকুন এবং ইংরেজির এই জার্নিটাকে এনজয় করুন। আর একটা কথা বাকি রয়ে গেল, নতুন এক ভাষা শেখার জন্য আমাদের মুখের জড়তা অনেক কাজ করে। এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে প্রতিদিন 10-20 মিনিট মুখের ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন। ইউটিউবে 2-1টা ভিডিও দেখে নেবেন, লিখে দিবেন কিভাবে মুখের জড়তা দূর করতে হয়। তো দেখবেন জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম এগুলা করলেন। তারপরে টুইস্টারকে প্র্যাকটিস করবেন। টুইস্টার প্র্যাকটিস করতে করতে আর বিভিন্ন আমি যেগুলো মুখস্থবিদ্যা দিয়েছি, বিভিন্ন চার্ট যেগুলোকে বলে মুখস্থ করতে 8 রকম 32 রকম, মানে এগুলো পড়তে পড়তে লাইক যেটাকে আমরা 12 বাতারি বলি, এরকম হয়ে যেতে হবে। যেহেতু আপনার নতুন একটা ভাষা শিখছেন, এখানে একটু পাগলামি করা লাগবে। আমরা বলি না যেভাবে শিখেছি বাংলা ওইভাবে শিখব ইংলিশ, এটা দিয়ে হবে না। না, এরকম ন্যাচারাল পদ্ধতি দিয়ে নতুন একটা ভাষা আপনি কয়েক মাসের মধ্যে শিখতে পারবেন না, গ্যারান্টি। এখানে একটু পাগলামি করতে হবে, একটু 12 বাতারির মতো আচার ব্যবহার করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। ওকে, সাথে থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।